আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংবিধানে নয়, বাস্তবে স্বাধীন নির্বাচন কমিশন চায় বিএনপি। এদিকে বিধ্বস্ত বিমান হাসিনার আমলে কেনা, দাবি হাসনাতের। জানাবো প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কায় মত বিনিময় করেছেন, বলছেন মির্জা ফখরুল। জানিয়ে দিব সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত 1। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব, বলছেন প্রেস সচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধানে নয়, বাস্তবে স্বাধীন নির্বাচন কমিশন চায় বিএনপি। সংবিধানে নয়, বাস্তবে স্বাধীন নির্বাচন কমিশন চায় বিএনপি, এমনটাই জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা শুধুমাত্র সংবিধানে উল্লেখ থাকলে যথেষ্ট নয়, তার কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে উপযুক্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে। সালাউদ্দিন বলেন, আমরা অতীতে বলে এসেছি যে প্রতিটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য সংবিধান আলাদা করে নিয়োগ প্রক্রিয়া না এনে সংশ্লিষ্ট আইনের মাধ্যমে সেই সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আচরণবিধি নিশ্চিত করতে হবে। তবে নির্বাচন কমিশনের বিষয়টি সংবিধান আলাদা করে উল্লেখ করা যায়, এই ক্ষেত্রে আমরা একমত। তিনি জানান, সংলাপে সব পক্ষের আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে একটি 5 সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটি গঠনের প্রস্তাব চূড়ান্ত রূপ পেয়েছে। এই কমিটিতে থাকবেন জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতি মনোনীত একজন আপিল বিভাগের বিচারপতি। এই কমিটি নির্বাচন কমিশনের জন্য প্রার্থী খুঁজে বের করতে একটি অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করবে, যেখানে সিভিল সোসাইটি, রাজনৈতিক দল ও সাধারণ জনগণ নাম জমা দিতে পারবে। সংসদে একটি আসন আইন প্রণয়ন করে এই অনুসন্ধান বা সার্চ কমিটির কাঠামো নির্ধারণ করার প্রস্তাব দিয়েছেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, এই সার্চ কমিটি জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে এবং সেটি সিলেকশন কমিটির কাছে পাঠাবে। কমিটি চাইলে এই তালিকা থেকে অথবা নিজের আরও প্রার্থী বিবেচনায় নিয়ে সর্বসম্মতিক্রমে কমিশনারদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। তিনি উল্লেখ করেন, কমিশন গঠনে আগে যে প্রস্তাবে প্রতিটি পদের জন্য 2টি করে নাম সুপারিশ করার কথা ছিল, বর্তমান প্রস্তাবে সেটি বাদ দেওয়া হয়েছে। এখন প্রতিটি পদের জন্য একটি করে নাম রাষ্ট্রপতির কাছে যাবে। নিয়োগের মেয়াদ হবে 5 বছর। এছাড়া সংবিধানে 118 অনুচ্ছেদের উপধারায় একটি নতুন সংযোজনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, সংসদ নির্বাচন কমিশনের সংসদ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করতে আইন প্রণয়ন করবে এবং তাদের জন্য আচরণবিধি নির্ধারণ করবে। তিনি বলেন, আমরা এমন একটি নির্বাচন কমিশন চাই যারা কার্যত স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে। তাই তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে কার্যক্রম পর্যন্ত সবখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। অতীতে আমরা দেখেছি একাধিকবার নির্বাচন কমিশন গঠন হয়েছে, কিন্তু কার্যত তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকারের প্রেক্ষাপট তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। জাতি আজ ঐক্যবদ্ধভাবে সে সিদ্ধান্তে পৌঁছেছে, এখন শুধু আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাকি। আমরা ধরে নিচ্ছি পরবর্তী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে। সেই বিবেচনায় একটি কার্যকর, স্বাধীন এবং জবাবদিহিতামূলক নির্বাচন কমিশন গঠনে যে অগ্রগতি হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠিত ঐক্যকে তিনি স্বাগত জানিয়ে বলেন, এই গঠন প্রক্রিয়া এবং কমিশনের ভবিষ্যৎ কাজের দিক নির্দেশনা নির্ধারণের যে সর্বসম্মত প্রস্তাব এসেছে তা একটি সুষ্ঠু নির্বাচনের ভিত্তি তৈরি করবে। বিধ্বস্ত বিমান হাসিনার আমলে কেনা, দাবি হাসনাতের। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটি শেখ হাসিনার আমলে কেনা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, যে বাংলাদেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে, ভবন ভেঙে পড়ে, আমরা সেই রকম বাংলাদেশ চাই না। হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, পূর্বের সেই দুর্নীতিগুলো তদন্ত করা উচিত। এই বিমানগুলো হাসিনার আমলে কেনা, সেই সময় হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে। আমরা বিমান বাহিনীর ভাইদের নিরাপত্তা চাই। আপনাদের নিরাপত্তা যেসব সরঞ্জাম রয়েছে এসব সঠিক কিনা, ঝুঁকিমুক্ত কিনা আপনাদের বিবেচনা করতে হবে। স্বাস্থ্য উপদেষ্টা প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, আপনারা তাকে চেনেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের
ভাই ব্রাদার কোটায় এসেছেন। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। আপনারা ওনার কোনো অ্যাক্টিভিটি দেখেছেন? তিনি যে বেতন নেন তা হারাম হবে। তিনি সরকারি টাকায় যে গাড়িতে চড়েন তা জনগণের সঙ্গে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না। তিনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না, চিকিৎসা বোঝেন না। ওনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর ইউনূসের খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? তিনি নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। এই স্বাস্থ্য উপদেষ্টাকে যে বেতন ভাতা দেওয়া হয়েছে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তার অবনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। পথসভায় এনসিপি নেতা সার্জিস আলম বলেন, জুলাই শহীদদের মা যারা আছেন কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গেছে। নতুন আরেক জুলাই এসেছে, কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি। জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনা সহ জড়িত সবার বিচার করতে হবে। ওয়ানা দেন তারা। এদিন কর্মসূচির শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে চাঁদপুর সার্কিট হাউসে কুশল বিনিময় করেন এনসিপি কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শক্তি উত্থানের সংখ্যায় মত বিনিময় করেছেন, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের সংখ্যা দেখা গেছে। সেজন্য মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এর আগে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ 4টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হয়েছে। ওই বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় প্রতিশ্রুত সময়ে নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার বিষয়ে ঘোষণা দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব। তাদের মধ্যে ইগো কাজ করে। তবে সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে সমস্যাগুলো কমে আসবে। এনসিপির উপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত এক। সুনামগঞ্জের দোয়ারা বাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন 6 জন। সকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের কাছে আমন জমিতে ঘটনা ঘটে। জানা যায় নিহত ব্যক্তির নাম কবির মিয়া। তিনি সোনাপুর গ্রামের নূর আলীর ছেলে। পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, দোয়ারা বাজার উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিকন্দার মিয়ার ছেলে তেরা মিয়া ও নূর আলীর ছেলে কবির মিয়ার মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েকদিন আগে গ্রামবাসী সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছিলেন, কিন্তু বুধবার সকালে সেই জমির দখল নিয়ে আবার দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে 6 জন আহত হয়। গুরুতর আহত কবির মিয়াকে সিলেটের এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। সোনাপুর গ্রামের বাসিন্দা পান্ডারগাঁও ইউপির 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, 30 থেকে 35 বছর আগে তেরা মিয়ার বাবা কবির মিয়ার বাবা নূর আলীর কাছে 5.5 শতক জমি বিক্রি করেছিল। এ জমিটুকু তাদের দখলে আছে। গত কয়েক বছর আগে ওই জমির পাশ দিয়ে সরকারি রাস্তা নির্মাণ করা হয়। এখন কবির মিয়া তাদের জমি রাস্তার নিচে চলে গেছে দাবি করে তেরা মিয়ার আরও জমি দখল করতে চায়। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে এবং বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছিল, কিন্তু আজ সকালে আবারও এ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, জমির বিরোধ নিয়ে সোনাপুর গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গ্রামের পরিস্থিতি শান্ত আছে। বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব, বলছেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন হিসেবে আমি বলে দিতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন, 2002 থেকে 2024 সালের মধ্যে অসংখ্য বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন হিসেবে আমি বলে দিতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। প্রাথমিকভাবে পরিবারগুলো তাদের প্রিয়জনদের নিখোঁজ হিসেবে রিপোর্ট করে, তবে হাসপাতাল এবং কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া গেলে তারা সাধারণত তাদের আত্মীয়দের শনাক্ত করতে পারে। এক্ষেত্রে মাইলস্টোন কলেজ প্রতিদিনের উপস্থিতি রেকর্ড ক্রস রেফারেন্স করে হিসাব বহির্ভূতদের শনাক্ত করতে পারে। পোস্টে তিনি জানান, গতকাল স্কুল পরিদর্শনের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে 2 জন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন। এই সুবিধাটি আহত এবং মৃতদের সংখ্যা সম্পর্কে নিয়মিত আপডেট সরবরাহ করবে। স্কুলের রেজিস্ট্রারের সঙ্গে পরিসংখ্যান মেলাবে। গুরুত্বপূর্ণ উপদেষ্টারা কন্ট্রোল রুমের কার্যক্রমে বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন। আমরা আশা করছি আজ এটি পুরোপুরি কার্যকর হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।